5 seconds left. Ready? Okay. 5, 4, 3, 2, 1, go. Hello listeners. প্রতিদিনের মতো আবারও চলে এসেছি সরি নট প্রতিদিনের মতো আর আসলে তো হয়নি উইকেন্ড শো নিয়ে এসেছি আপনাদের ফেভারিট আরজে অয়েন উইথ অল অফ ইউ। হ্যালো ওয়ান্স অ্যাগেইন। নিশ্চয়ই সবাই ওয়েট করেছিলেন আজকের এই শোটির জন্য। আই নো আমার এগেনস্টে রয়েছে হিউজ কমপ্লেন এবং সেই কমপ্লেন দিয়ে শুরু করছি আমাদের আজকের শো। চলুন চলে যাচ্ছি আমাদের কমপ্লেনের ডিপোতে। আবির গুলশান থেকে টেক্সট পাঠিয়েছে, ভাইয়া তুমি তো অনেক উইকেন্ডে বসো আমাদেরকে মজার গল্প শোনাও, তোমার গল্পটি কবে শুনবো? ফাইন, গল্প অবশ্যই শুনবে, তবে তার জন্য ওয়েট করতে হবে আবির। নেক্সট টেক্সট সুমি খিলক্ষেত থেকে, হাই অহন ভাইয়া, হাই, কেমন আছো? ভালো আছি। আচ্ছা, এত যে গল্প বলো সবার, তোমার গল্প কবে শুনবো? ওই একই কথা আবারও বলতে হচ্ছে, প্লিজ ওয়েট, অবশ্যই আমার গল্প সবাইকে শোনাবো। এছাড়া খিলক্ষেত থেকে রাইসা এবং মগবাজার থেকে ইমি আমাদেরকে টেক্সট করে পাঠিয়েছে, হাই ভাইয়া, এই প্রোগ্রামটি আমাদের অসম্ভব রকম ভালো লাগে এবং এই প্রোগ্রামটিতে সবসময় বিচিত্র কিছু গল্প আমরা শুনতে পাই এবং এমন একটি বিচিত্র গল্প আমরা আপনাকে শোনাতে চাই। ও থ্যাংক ইউ সো মাচ, অবশ্যই তোমার কাছ থেকে তোমার বিচিত্র গল্পটি শুনতে চাই এবং সেই জন্যে যেটা করতে হবে, তোমাদেরকে আমাদের এই প্রোগ্রামটিতে এই হট সিটে আসতে হবে এবং হট সিটে আসবার জন্য আমাদের অ্যাড্রেসটি এখনই জানিয়ে দিচ্ছি। অ্যাড্রেসটি নোট করে নাও, যদি চাও আমাদেরকে ইমেইল করতে পারো march26@radio.com এবং সেই সাথে তুমি যদি চাও টেক্সট করতে, তাহলে টেক্সট করতে পারো এই নম্বরে 0001 এই নম্বরে। আর হ্যাঁ লিসেনার্স, আপনারা যারা চাচ্ছেন আমাদের এই প্রোগ্রামটিতে আসতে, তারা অবশ্যই এই প্রোগ্রামটিতে আসতে পারেন। আমাদের কন্ট্যাক্ট অ্যাড্রেস তো পেয়েই গেলেন এবং আমরা আপনাদের কাছ থেকে আপনাদের জীবনে ঘটে যাওয়া সত্য অথচ ব্যতিক্রম ঘটনা শিখবো, জানবো, বুঝবো। অনেক কথা বলে ফেলেছি, আর দেরি করতে যাচ্ছি না, শুরু করতে যাচ্ছি আমাদের আজকের উইকএন্ড শো ট্রু ফর টু। এবং আজকে আমাদের সাথে যিনি রয়েছেন, তার নামটা আমি বলছি না, তার নামটি আমরা তার নিজের মুখেই শুনছি। প্লিজ। আমার নাম মীরা, আমি ঢাকায় থাকি। মীরা, অসম্ভব সুন্দর নাম এবং এই নামটি শোনার সঙ্গে সঙ্গে আমাদের কাছে মনে পড়ে যায় মীরা সংক্রান্ত সেই ভজনটির কথা, মীরা কাহে মুঝসে চাকর রাখো জি। এবং আজকে মীরার জীবনের গল্প আমরা শুনবো এবং লিসনার্স যারা আছেন তাদের সবাইকে রিকোয়েস্ট করছি, প্লিজ ডোন্ট গো এনিওয়্যার, কারণ আজকের গল্পটি খুব এক্সাইটিং। আপনারা অন্য কোনো স্টেশনে গেলে অবশ্যই মিস করতে যাচ্ছেন কিছু না কিছু একটা। অবশ্যই আমি জানি আপনারা রেগুলার বেসিসে আমাদের প্রোগ্রামটি শুনে থাকেন, যে কারণে আপনাদের কাছ থেকে এত সংখ্যক মেইল, টেক্সট, চিঠি আমরা পেয়ে থাকি। থ্যাংক ইউ লিসনার্স, থ্যাঙ্কস আ লট। এবং আর দেরি না করে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান মীরার জীবনের গল্প দিয়ে। আমাকে যারা শুনছেন, আমি প্রথমেই বলবো, আমাকে ভুল বুঝবেন না। এই অনুষ্ঠানে আমি অনেক ঘটনা শুনেছি এবং কেঁদেছি, তাই হঠাৎ করে ভাবলাম আমার জীবনের কিছু ঘটনা যদি আপনাদের সাথে শেয়ার করি তাহলে আমার ভালো লাগবে। শিওর, এবং আমরাও বসে আছি আপনার কাছ থেকে এই মজার গল্পটি, সত্য গল্পটি এবং ব্যতিক্রম গল্পটি শুনবার জন্য। এবং আর দেরি করতে চাচ্ছি না, আমার মনে হয় লিসনার্স আর কিছুক্ষণ কথা বলে আমাকে পেটাবে। প্লিজ ক্যারি অন, আপনি বাকিটুকু শুরু করুন। মাস্টার্স পরীক্ষা শেষ, বাসা থেকে বিয়ের প্রেশার, আর আমাদের ফ্যামিলিটাও ভীষণ কনজারভেটিভ। মেয়ে মানেই নিচু শব্দে চলতে হবে, নিচু শব্দে কথা বলতে হবে, এরকম একটা প্রচণ্ড নিয়মকানুনের মধ্যেই আমার জীবন শুরু। কোনো আনন্দই ছিল না বলা চলে। হঠাৎ করেই বাবা ঠিক করলেন আমার বিয়ে। পছন্দ অপছন্দ করার কোনো সুযোগই ছিল না, কারণ পাত্র দেশের বাইরে থাকে। ছেলের বাবা মা আত্মীয় স্বজন এলেন, টেলিফোনে বিয়ে পড়ানো হলো। 5,01,000 টাকায় কাবিন হলো। কবুল বলতে হবে, তাই বললাম। জামাই আসবেন আরও 3 মাস পরে, তখন মহা ধুমধামে বিয়ের অনুষ্ঠান হবে। সরি একটু ইন্টারাপ্ট করছি, মানে আমি আমার লিসনারদেরকে বোঝাতে চাচ্ছিলাম যে আসলে বিয়ে যখন পড়ানো হলো তখন কি বিয়ের সাজগোজ, মানে হ্যাঁ, বিয়ের শাড়ি তো আমি পরেছি, গহনাও পরেছি, মানে বিয়েতে মেয়েরা যেভাবে সাজে আমিও ঠিক সেভাবেই সেজেছিলাম। মীরার মা একটু এদিকে এসো। আমরা তাহলে আসি। মীরা কোথায়? মীরা খুব টায়ার্ড, ও ঘুমাবার প্রস্তুতি নিচ্ছে। একবারে বাসায় গিয়েই ঘুমাবে? ডাকুন ওকে, আমরা ওকে নিয়ে চলে যাই। আপনার কথাটা আমি ঠিক বুঝতে পারলাম না বেয়াই সাহেব। আমরা বৌমাকে নিয়ে যাব। কিন্তু জামাই আসতে আরও 3 মাস, আমার মেয়ে ওখানে গিয়ে কী করবে? বিআইন সাহেবা, কী বলছেন এসব? বিয়ে পড়ানো হয়ে গেছে, বিয়ের পর মেয়েরা শ্বশুর বাড়িতে থাকবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু বেয়াই,
যে সংসারে জামাই নেই সেখানে আমার মেয়ে গিয়ে কী করবে বলুন তো? জামাই আসুক তারপর নিয়ে যে। না না বিআই সাহেবা, এটা ঠিক বললেন না। আমরা ওকে নিয়েই যাব। এখন কি করবে? আমি কিছু জানি না। তুমি কিভাবে কথা বলেছো? উনি এখন এসে বলছেন? হ্যাঁ, আমি তো ভাবিনি যে উনি এভাবে বলবেন। তাহলে কি করবে এখন? মেয়েকে তুলে দিবে? যাই দেখি, বুঝিয়ে বলি। বুঝিয়ে বললেন যে শুনবেন সেটা মনে হয় না। না শুনলে তো তুলে দিতেই হবে। তুমি পারবে নিজের মেয়েকে এভাবে তুলে দিতে? সব ব্যাপারে তুমি মেয়েটার উপরে জোর খাটিয়ে ওকে এই পর্যায়ে নিয়ে এসেছো। সব দোষ তুমি আমার উপরে চাপিয়ে দিচ্ছ। আমি তো চাইনি মেয়েটা হোক। তুমি তো নানা রকম কথা বলে রাজি করিয়েছো। তুমি মানা করে দাও। আমি মীরাকে এখন যেতে দেব না। বিয়েটা ছেলে খেলা নয়, এটা বুঝতে হবে। হ্যাঁ, ছেলে খেলা নয় আমি জানি, কিন্তু আমি আমার মেয়েকে কোনো অদৃশ্য মানুষের হাতে সঁপে দিতে পারি না। মীরার মা, তুমি অনেক বেশি কথা বলছো। তোমার সঙ্গে পরামর্শ করছি, তার মানে এই নয় যে তোমার সব কথা আমাকে শুনতে হবে। তবু একবার অনুরোধ করে দেখো না, উনি যদি রাজি হন। ঠিক আছে, তাহলে তুমি এসো। আপনি এমন একটা কথা বললেন, আমরা ঠিক বুঝতে পারছি না আমরা কি করব। বিয়ে সাহেব, এখানে বুঝাবুঝির কি আছে? বিয়ে হয়ে গেছে, আমরা বৌমাকে নিয়ে যাব, এটাই তো স্বাভাবিক। কিন্তু ভাই, বিয়ের আগে এ ব্যাপারে কথা বলে নিলে কি ভালো হতো না? এতে বলার কি আছে? এটা তো স্বাভাবিক ব্যাপার, যুগ যুগ ধরে তো এটাই হয়ে আসছে। সেক্ষেত্রে জামাইকে তো সঙ্গে থাকতে হয়। তা ঠিক, ছেলে থাকে আমার বিদেশে, বিয়ে পড়ানো হলো টেলিফোনে, ওকে তো আর উড়ে আসতে পারে না। বিয়াই, আপনি একটি মেয়ের দিক থেকে বিষয়টা বিবেচনা করুন। আমার মেয়ে একা যাবে, ওর অবস্থাটা একটু ভাবুন। মীরার সাথে কথা বলেছেন? হ্যাঁ, বলেছি। ও কি বলে? বাধ্য হলাম শ্বশুরবাড়িতে চলে যেতে। বাবা মা আমাকে বুঝিয়ে রাজি করালেন। আমি যেতে চাইছিলাম না, কিন্তু শক্ত করে যে বলবো সেই সাহস আমার হয়নি। সত্য কথা কি, শক্ত করে বলবার মতো সাহস আমার কোনো কালেই ছিল না। তাই অন্য মেয়ের মতো জামাই সহ শ্বশুরবাড়িতে যাবার স্বপ্ন আমার অধরাই থেকে গেল। সবচেয়ে অদ্ভুত ঘটনা ঘটল ওই বাড়িতে যখন আমি গেলাম। হ্যালো, কী রে মা, ঘুম আসনি এখনো? ঘুম আসছে না। জানি, খুব খারাপ লাগছে তোর, কিন্তু ভালো কিছু পেতে হলে একটু ছাড় তো দিতেই হয়। দেখবি জামাই আসলে সব কিছু কত সুন্দর হয়ে যাবে। ভালো ছেলে পাওয়া কিন্তু অনেক শক্ত কাজ। তোর কপাল ভালো, এমন একটা ছেলে তোর বর হবে। হ্যাঁ মা, তোর শ্বশুর শাশুড়ি কোথায়? রুমে ঢুকিয়ে দিয়ে চলে গেছেন, হয়তো ঘুমিয়ে পড়েছেন। ঠিক আছে মা, এখন ছাড়ি, তুই ঘুমিয়ে পড়। হ্যাঁ, সে রাতে আমার ঘুম হলো না। শুধু সে রাত কেন, সে বাড়িতে আর যে কদিন ছিলাম কোনো রাতেই আমার ঘুম হয়নি। কেবলই মনে হতো কি পাপ করেছি, কি অন্যায় করেছি জীবনে যেরকম শাস্তি ভোগ করতে হচ্ছে। মনে হলো এর চাইতে বোধহয় জেলখানাই ভালো। বিয়ে হলো টেলিফোনে, বাসর হলো একা। অপেক্ষা কেন? এই অপেক্ষা কিসের জন্য? এই অপেক্ষা মা বলেছেন ভালো কিছুর জন্য ছাড় দিতে হয়। প্রস্তুতি নিচ্ছিলাম ভালো কিছুর জন্য। আমার বর নিশ্চয়ই খুব ভালো হবে।
শ্বশুরবাড়িটা নিজের বাড়ি করে নিতে পারবো। খুব কষ্ট হচ্ছিল, আর থাকতে পারছিলাম না। প্রায় 1 মাস পর আমি নিজের বাড়িতে যাওয়ার অনুমতি পেলাম এবং গেলাম। কিন্তু অদ্ভুত ব্যাপার, নিজের বাড়িটাই কেমন অচেনা মনে হতে লাগলো। চলে এলে যে? বাবা, অনেক দিন তো হলো, আর ভালো লাগছে না। ভুলে যাও না, ওখানেই তোমাকে থাকতে হবে। তাই এখন থেকে থাকার অভ্যাসটা করা ভালো। থামো তো, এভাবে কেন বলছো? মেয়েরা কি বাপের বাড়িতে আসবে না? বিয়ে হয়েছে তো কি হয়েছে? তো শ্বশুর শাশুড়ি কেমন রে মা? জি মা, খুব ভালো। দেখে শুনেই তো বিয়ে দিয়েছি, ভালো না হলে কি আর বিয়ে দিতাম? হ্যাঁ, ওনারা আসলেই ভালো মানুষ। জামাইও খুব ভালো হবে দেখিস মা। তা তো বলতে পারবো না, উনি আগে আসুক, তারপরে বুঝতে পারবো উনি কেমন মানুষ। এখন শ্বশুর শাশুড়ির সাথে সংসার করছি, ওনাদের কথা বলতে পারবো। অনেক কথা শিখেছো দেখছি। বাবা চাইতেন না আমি বাসায় আসি, তাই বেশি করে আইসক্রিম খেয়ে জ্বর বাঁধিয়ে ফেললাম। আর মোটামুটি মাসখানেক লেগে গেল জ্বর আর জন্ডিস সারতে। একটু সুস্থ হয়ে উঠেছি যখন, ঠিক তখন দেখলাম সবার মধ্যে একটা বড় ধরনের পরিবর্তন। বাবা মা সবাই আমার সাথে ভালো ব্যবহার করেন, শ্বশুরবাড়িতে আর যেতে দিতে চাইলেন না। ফাইন মীরা, যে বাবা মা চান না আপনি তাদের বাড়িতে আসেন, সেই বাবা মায় হঠাৎ করে আপনাকে শ্বশুর বাড়িতে যেতে আপত্তি তুললেন কেন? কি হয়েছিল মনে রাখবেন মীরা। তবে আমরা একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি নিচ্ছি, তারপরে ফিরে এসে বাকিটুকু শুনবো। ডিয়ার লিসনার্স, চলছে আপনাদের ফেভারিট উইকেন্ড স্পেশাল শো ট্রু ফর টু। সাথে আছে মীরা। ফিরছে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর। মা, আমি তো এখন সুস্থ হয়ে গেছি, ও বাসায় চলে যাই। তোর বাবার সাথে কথা বলে দেখ, উনি যদি বলেন তো যাবি। কি হয়েছে মা? তোমরাই তো চাইতে না আমি এই বাসায় থাকি। হঠাৎ তোর বাবা তোর কথা চিন্তা করেই তোর শ্বশুর সাহেবের সাথে কথা বলেছেন জামাই যতদিন না আসে তুই এখানেই থাকবি। আব্বা, আব্বা, কি হয়েছে? আব্বা, আপনি কি কোনো কারণে আমার উপর রাগ করে আছেন? না না, তা কেন? রেগে থাকবো কেন? আপনি আমার সঙ্গে কথাও বলেন না। ও বাড়িতে আমার ভালো লাগছিল না, তাই আমি এসেছিলাম। আমি এখন চলে যাব। মাকে আমি বলেছি। তোমার মা কি বললেন? যেতে? মা বললেন আপনার সঙ্গে কথা বলতে। তাহলে থেকেই যাও, যাবার দরকার নেই। কি হয়েছে আব্বা? কোনো সমস্যা? না না, কোনো সমস্যা না। ভাবছি এভাবে তোমার বিয়ে দিয়ে কি আমি ঠিক করলাম? ওয়েলকাম ব্যাক লিসনার্স, আমাদের সঙ্গে থাকবার জন্য অনেক অনেক থ্যাঙ্কস আ লট। ফিরলাম বিরতির পর।
আমাদের সঙ্গে আছেন মীরা। শুনছিলাম মীরার জীবনের গল্প। আমাদের এই অনুষ্ঠানটিতে আমরা ইউজুয়ালি শুনে থাকি মানুষের জীবনের সত্য ঘটনা, কারণ কেউ কখনো এখানে মিথ্যা বলে না। এবং আপনাদের মধ্য থেকে আপনাদের জীবনের সত্য অথচ ব্যতিক্রমী ঘটনা আমাদের সাথে যদি শেয়ার করতে চান তাহলে শেয়ার করতে পারেন, এবং সেই জন্য দিয়ে দিচ্ছে আমাদের কন্ট্যাক্ট অ্যাড্রেস। নোট করে নিন, প্রযোজক উইকেন্ড স্পেশাল শো, ট্রু ফর টু। আমি আর কথা বলছি না, এবার কথা বলবে মীরা। আমি ঠিক বুঝতে পারছিলাম না বাবার কেন এই পরিবর্তন, কেন আমাকে শ্বশুরবাড়িতে যেতে দিতে চাইলেন না। একদিন বাবাকে টেলিফোনে কথা বলতে শুনলাম, কিন্তু কি কথা হলো সেটা শুনলাম না। শুধু বুঝলাম যে আমার শ্বশুরের সঙ্গে কথা হচ্ছে। কিছুদিন পর শুনলাম 3 মাসের আগেই নাকি আমার বর দেশে চলে আসছেন, এবং হলো তাই। ছবি দেখেছি যে মানুষটার, সেই মানুষটাকে সামনাসামনি দেখব, এক অন্যরকম উত্তেজনা কাজ করছিল। কিন্তু প্রচণ্ড মেজাজ খারাপও হলো যখন শুনলাম যে আমার বর চান আমি যেন আবার সেজে গুজে থাকি। এয়ারপোর্ট থেকে নেমেই উনি সোজা নওশা সেজে আসবেন, বিয়ে হবে আবার ওই রাতেই। মানে আমার কিন্তু খুবই অবাক লাগছে মীরা। মানে পুনরায় আপনাকে বিয়ের সাজতে হলো, মানে যেহেতু টেলিফোনে বিয়েটা হয়েছিল সেজন্য? না, তা না। টেলিফোনে যখন বিয়ে হয়েছিল তখন তো একবার সেজেছিলাম, ফুলসজ্জাও হয়েছিল। ও ও, তার মানে কি যে বর ছাড়া বাসর? I'm sorry but it's really very painful for a girl. জি, তবে সাজলাম। মেয়ে হয়ে জন্মেছি, মানুষ হয়ে জন্মালে হয়তো অন্য কথা ছিল। তবে খটকা লাগলো যখন আবার বিয়ে পড়ানো হলো। আমার কানে দিয়ে কিছুই ঢুকলো না, শুধু বুঝলাম হুজুর আমাকে কবুল করতে বলছেন, আমি কবুল বললাম। কিন্তু কি এক অজ্ঞাত কারণে মালা বদল হলো না, আয়নায় মুখ দেখা দেখিও হলো না। তারপর কি? তারপর শ্বশুরবাড়ি? হ্যাঁ, তারপর শ্বশুরবাড়ি গেলাম। কিন্তু আগে যে শ্বশুরবাড়িতে আমি গিয়েছিলাম এই শ্বশুরবাড়ি সেই শ্বশুরবাড়ি নয়। হোয়াট ডাজ ইট মিন? ওটা কি চেঞ্জ, মানে ওটা কি রেন্টেড ছিল? না, তা না। শুনুন, সেটা হলো কে আপনি? আপনি আস্তে 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 চিৎকার করো না। আমি কে সেটা তুমি তোমার বাবা মাকে ফোন করে জেনে নাও। আপনি কে? আপনি বলেন আপনি এই ঘরে কি করে এলেন? আস্তে আস্তে। আমি অয়ন, পুরো নাম ইমতিয়াজ আইমন, আপাতত তোমার হাজবেন্ড। কিন্তু যাকে আমি ছবিতে দেখে বিয়ে করেছিলাম তার সঙ্গে তো আপনার কোনো মিল নেই। আপনি আপনি অন্য কেউ। আপনি ঠিক করে বলেন আপনি কে? আপনি এখানে কি করে এলেন? হ্যাঁ, আমি বলছি, আমাকে বলতে দাও। হ্যাঁ, এটা তুমি ঠিক বলেছো। তুমি ছবিতে যাকে দেখেছো আমি সে নই, আমি অন্য কেউ। আর এই জন্যই বলছি তুমি তোমার বাবা কিংবা মাকে ফোন করো, ফোন করে ডিটেলটা জেনে নাও প্লিজ। ফোন করো। হ্যাঁ, আমি ফোনটা করছি, কিন্তু আপনি আপনি আমার কাছে আসবেন না। দূরে যান, দূরে যান বলছি। ওখানে দাঁড়ান, যান বলছি। আচ্ছা ঠিক আছে, আমি আসবো না। আমি এই জায়গাটাতে দাঁড়াচ্ছি, তুমি ফোন কনভারসেশনটা শেষ করো প্লিজ। লিসেনার, এখন কিন্তু টান টান উত্তেজনা। আমি জানি আপনারা কেউ আমাদেরকে ছেড়ে কোথাও যাননি, এবং আমি জানি যাবেনও না, কিন্তু আমার একটা প্রশ্ন রয়ে গেছে মীরার কাছে। বলবো? বলুন। আপনি না থাক, প্রশ্নটা এখন করব না, পরে করব, কারণ এখন লিসেনার্সদের কনসেন্ট্রেশন আমি কোনোভাবেই নষ্ট করতে চাই না। কিন্তু আপনি একটু বলুন, সেই রাতে বাবার সাথে কথা বলে আপনি কি জানতে পেরেছিলেন? শুনলাম ভয়াবহ এক ঘটনা, মাথায় আকাশ ভেঙে পড়বার মতো। বাবা বললেন যার সাথে আমার টেলিফোনে বিয়ে হয়েছিল তিনি মাসখানেক পর সৌদি আরবে এক রোড অ্যাক্সিডেন্টে মারা যান। আমি তখন বাবার বাসায়। যেহেতু টেলিফোনে বিয়ে, তাই বাবা তখনই সিদ্ধান্ত নেন আমাকে বিষয়টা না জানিয়ে ভালো একটা ছেলে দেখে বিয়ে দেওয়ার। তারা তাদের প্ল্যানে সাকসেস, কিন্তু আমার কথা তারা একবার ভাবলেন না। আমি পড়লাম নতুন এক যন্ত্রণায়।
কি কথা হলো? হ্যাঁ, কথা হয়েছে। কনভিন্সড? আর আপনি এই বাড়িটা কেন করতে গেলেন? সব শুনে আমার উপর করুণা হয়েছে না? করোনা নয়, প্রস্তাব আসে। প্রথমে আমি ছবিতে দেখে তোমাকে পছন্দ করি, পরে ইন ডিটেল সব কিছু শুনতে পারি তোমার সম্পর্কে। টেলিফোনে তোমার বিয়ে হয়েছিল, ছবিতে তুমি তোমার বরকে দেখেছ, সামনাসামনি কখনো দেখাও হয়নি। সব জেনে শুনে তারপর আমি বিয়েতে রাজি হয়েছি। হিরো সাজার খুব ইচ্ছে হয়েছিল, তাই না? হিরো সাজবার একদমই ইচ্ছে নেই আমার, ছিল না কোনো কালে। তবে এটা সত্যি, তোমাকে প্রথম দেখেই আমার খুব পছন্দ হয়েছিল, আর সেই জন্যে আমি বিয়েতে রাজি হয়েছি। কিন্তু এখন নিশ্চয়ই আমার কথা শুনে আপনার ভালো লাগবে না? মানুষের জীবনে আসলে আকস্মিক ঘটনা ঘটতেই থাকে, কখন কার জীবনে কি ঘটবে এটা কেউ বলতে পারে না। দেখুন, আমি আপনার সঙ্গে ঘর করতে পারবো না। আমার প্রথম যার সঙ্গে বিয়ে হয়েছিল, হোক সে টেলিফোনে বিয়ে, কিন্তু সেই আমার স্বামী। আমি আপনাকে মন থেকে গ্রহণ করতে পারবো না। হ্যাঁ, আমি তোমার অবস্থাটা বুঝতে পারছি, কিন্তু এখন এই অবস্থা থেকে বের হওয়ার উপায় কি হবে? কোনো উপায় নেই, বের হওয়ার কোনো উপায় নেই। আমি যদি এখন আপনাকে ডিভোর্স করি তাহলে আমার বাসায় আমাকে জায়গা দেবে না। আর আমি যেভাবে বেড়ে উঠেছি, এই কথা বলার কোনো সাহস আমার নেই। আমি আপনাকে অনুরোধ করছি, আমাকে আপনি আশ্রয় দিন। আশ্রয়? আশ্রয় চাইতে বাধ্য হলাম। ভদ্রলোক ভীষণ ভালো একজন মানুষ, উনি আমাকে আশ্রয় দিলেন। একই ছাদের নিচে দুজন মানুষ থাকি, কিন্তু কারোর সাথে কারোর কোনো সম্পর্ক নেই। ইন্টারেস্টিং তো। আর আপনার ভরণপোষণ? উনিই দিতেন, আর আমি লিখে রাখতাম। আমি ওনাকে বলেছিলাম সব লিখে রাখছি, পরে শোধ দিয়ে দেব। এভাবেই চলতে থাকে। আমি চাকরি খুঁজতে থাকি সারা দিন। আমি ভীষণ টায়ার্ড। একদিন বাসায় ফিরে দেখি উনি আসলে নাস্তা করে দিন। আমার খিদে নেই, আপনি নাস্তা করুন। সবকিছু এত হিসেব করে করলে চলে? চলে না। আসুন, একসাথে নাস্তা করি। আসুন। আপনি এমনি আমার জন্য অনেক কষ্ট স্বীকার করছেন। যদি বলেন তাহলে আমি আপনার জন্য একটি ভালো মেয়ে দেখতে পারি। ধন্যবাদ, তার কোনো দরকার পড়বে না। কেন এসব করছেন আমি তো বুঝতে পারছি। কেন করছি? যেন আমি আপনার প্রতি দুর্বল হয়ে আপনাকে গ্রহণ করি। সেটা ঠিক না। আসলে আপনি আমাকে ভুল ভাবছেন। আপনি আমার কাছে আশ্রয় চেয়েছিলেন, আমি আপনাকে আশ্রয় দিয়েছি। এর বাইরে আমি কিছুই চিন্তা করছি না। আমার জন্য আপনি আপনার বাকি জীবন নষ্ট করবেন? এটা অবশ্য আপনি ঠিক বলেছেন। এভাবে আসলে কখনো ভাবিনি, ভাবা উচিত। আসলে আপনার আর আমাদের এই সম্পর্কটার একটা ইতি টানা উচিত। আমাদের বিয়ে পড়ানো হয়েছে, দিনমোহর ঠিক করা আছে, সেসব হয়তো মিটিয়ে ফেলা উচিত। আমি তখন ভয় পেয়ে যাই। ভদ্রলোক যদি আমাকে ডিভোর্স করেন, যদি চলে যেতে বলেন, তাহলে আমি কোথায় যাব? আচ্ছা মীরা, আপনি আমাকে একটা জিনিস বলেন তো, আপনার সেকেন্ড হাজব্যান্ডের সাথে থাকতে আপনার আপত্তিটা আসলে কোথায় ছিল? মানে উনি কি
দেখতে খারাপ ছিলেন নাকি তার অন্য কোনো সমস্যা ছিল? কোনোই কারণ ছিল না। ভদ্রলোক, ভালো মানুষ ছিলেন। না হয় এত কিছু জেনে আমাকে কেন বিয়ে করবেন বলুন? উনি সত্যিই আমার পাশে দাঁড়াতে চেয়েছিলেন, বরং আমি সেই সুযোগ তাকে দিতে চাচ্ছিলাম না। কিন্তু মাস 6 যাবার পর আমি চিন্তিত হয়ে পড়লাম। চাকরির চেষ্টা করে পাচ্ছি না। এভাবে একজনের আশ্রয় আর কতদিন থাকা যায়? আচ্ছা, আপনার বাবা মা কি আসতেন, কিংবা আপনি কি বর নিয়ে ওখানে যেতেন? হ্যাঁ, সবই লোক দেখানো। এটা করতে আমি বাধ্য হয়েছিলাম, যাতে আমার বাবা মা কিছু বুঝতে না পারেন। একদিন বৃষ্টিতে ভিজে আমার অনেক জ্বর হলো। আমি কিন্তু ভিতরে ঢুকলাম। সে কি, আপনার তো জ্বর, আপনাকে এখনই ডাক্তার দেখানো দরকার। না, ওটা ঠান্ডা জ্বর, সিনামন খেলে ঠিক হয়ে যাবে। দেখুন, আপনাকে এই অবস্থা ফেলে রেখে আমি কোথাও যেতে পারবো না। এটা মানবিকতার পর্যায়ে পড়ে না। সো আমি এখন যা বলবো আপনি তাই শুনবেন, আর যদি না শুনেন তাহলে এখনই এই মুহূর্তে বাসা থেকে বেরিয়ে যাবেন। একটু এদিকে ঘুরবেন প্লিজ। এদিকে ঘুরুন দেখি। আপনি এত ভালো কেন? এত ভালো কেন? এখানে ভালো কি আছে? একজন মানুষ বিপদে পড়লে আরেকজন মানুষ সাহায্য করবে, এটাই তো স্বাভাবিক। আমি যে আপনার বকেয়া টাকা কবে দিতে পারবো জানি না। আমাকে একটু সময় দিন। জি, আপনাকে সময় দিলাম, তবে আপনার সাথে আমার কিছু কথাও আছে। আপনি সুস্থ হয়ে উঠুন, তারপর বলুন। এইভাবে 8 মাস পার হয়ে গেল। আমি হাঁপিয়ে উঠলাম। ভদ্রলোকও। উনি একদিন আমাকে জানালেন উনি খুব শীঘ্রই বিয়ে করতে যাচ্ছেন। আমি পড়লাম মহা সংকটে। সাহস করে আমি আমাদের বাড়িতে গিয়ে মাকে পুরো ঘটনা বুঝিয়ে বললাম, সবিস্তারে। সব কিছু শুনে মা সেন্সলেস হয়ে গেলেন। চোখে মুখে পানি দিলাম, মা উঠে বসলেন। কিন্তু আমি বুঝলাম এই ঘটনা বাবাকে বলা যাবে না। সব শুনলাম, কিন্তু এই কথা তোর বাবাকে বলবার দরকার নেই। তোর জীবনের সমস্ত ঘটনা জানার পরও ছেলেটা তোকে বিয়ে করলো, ওর কথা একবার তুই ভাববি না? কিরে, জামাই কই? আব্বা, ওর কাজ আছে অফিসে। আজ অফিসে? আজ তো বন্ধের দিন। ও আসবে রাতের বেলা আমাকে নিয়ে যেতে। কখন আসবে জানিও। তোমার মাকে তো আবার রান্না করতে হবে।
কি ব্যাপার মীরার মা, তোমার চেহারাটা ওরকম লাগছে কেন? প্রেশারটা বেড়েছে? হ্যাঁ, রাত বাড়তে লাগলো। আমার বর আসলেন না, কারণ ওনার তো আসবারই কথা ছিল না। আর এমনিতেই উনি বলে দিয়েছেন আমার বাবার বাসায় আর উনি যাবেন না। তারপর সেই পরিস্থিতি কি করে সামাল দিলেন? সামাল দিলাম এই বলে যে অফিসে অনেক কাজ, উনি আসতে পারবেন না, আমি একাই বাড়িতে চলে যাব। কিন্তু বাবা কিছুতে রাজি হলেন না। আমাকে দেখে সন্দেহ হলো, তখন মা একে একে সব ঘটনা বলে দিলেন। বাবা শোনা মাত্রই চুপ হয়ে গেলেন। এ কথা শোনার আগে আমার মৃত্যু হলে সব থেকে সুখী হতেম আমি। তোমাকে আমার আর কিছুই বলার নেই, তুমি যা খুশি তাই করতে পারো। যে আদর্শ, যে অনুশাসনে আমরা তোমাকে গড়ে তুলেছিলাম, তার সবটুকু তুমি নষ্ট করে দিয়েছো। এতটা না করলেও পারতে। মানুষ কত কিছুর সঙ্গে আপোষ করে সংসার করে, একটা ভালো ছেলে, তার সঙ্গে তুমি থাকতে পারছো না। এ কি নাটক সাজিয়েছ তুমি? আব্বা, আব্বা মরে গেছে। বাসায় ফিরলাম, দেখি ভদ্রলোক আমার জন্য অপেক্ষা করছেন। খুব টেনশন করছিলেন, দেখে খুব খারাপ লাগলো। সে কি, আপনি ঘুমাননি? আই এম সরি, আপনি জানেন, প্লিজ ঘুমিয়ে পড়ুন। না ঠিক আছে, ঘুমিয়ে পড়বো। কে কোথায় গেলেন সেটা বলে গেলে খুব ভালো করতেন। আমি তো আর আপনার কেউ না, আমার জন্য খামোখা অপেক্ষা না করলেও পারতেন। ঠিক বলেছেন, কিন্তু কেন যে অপেক্ষা করি সেটা নিজেই জানি না। ও খাবার দেওয়া আছে, যান খেয়ে নিন। জি, আমি খেয়ে নেব। জি, আপনার সিদ্ধান্তটা একটু আমাকে তাড়াতাড়ি জানাতে পারলে আমার জন্য সুবিধা হতো। আমি তো এখনো সিদ্ধান্ত নিতে পারিনি। আমি ঠিক করেছি লেডিস হোস্টেলে গিয়ে উঠব, কিন্তু একটা চাকরি ছাড়া তো আর সেটা সম্ভব না। ঠিক আছে, আমি আপনার চাকরির জন্য সাহায্য করব, চেষ্টা করব। তাহলে তো খুব ভালো হয়, আপনি ওই ঝামেলা থেকে মুক্তি পান। ভদ্রলোক চাকরি খুঁজে দিলেন, কিন্তু একটু একটু করে সব কিছুই ভালো লাগতে শুরু করলো আমার। যে মানুষটা আমাকে আশ্রয় দিলেন, আমার জন্য এত কিছু করলেন, সেই মানুষটা নিশ্চয়ই আমাকে ফেলে যাবেন না। থ্যাঙ্কস। আপনার জয়েনিং ডেট কি আজ? জি, আমি এখনই বেরোবো। আপনি যদি আমাকে একটু অফিসে নামিয়ে দিতেন। জি অবশ্যই, অবশ্যই। থ্যাংক ইউ।
আমি এখনই আসছি। জি, আরেকটা কথা, আপনি সিদ্ধান্তটা একটু তাড়াতাড়ি জানাবেন প্লিজ। মানিয়ে নিয়েছিলাম প্রায়, বাবা মাও খুশি ছিলেন, কিন্তু কথাটা আমি তাকে কিভাবে বলবো আমি যে ফিরতে চাই। বলতে পারছিলাম না, কারণ উনি আমার সিদ্ধান্ত জানতে চাইছিলেন। কারণ উনি যখন বিয়ে করবেন আলটিমেটলি তখন আমাকে চলে যেতে হবে। একদিন তো উনি বলেই বসলেন, এখন তো চাকরিটা হলো আপনার, আশা করি চালিয়ে নিতে পারবেন। একটা কথা বলার ছিল আপনাকে। যে টাকার ব্যাপারটা আছে ওটা আপনাকে আর ফেরত দিতে হবে না। টাকা না হয় ফেরত নাই দিলাম, কিন্তু আমি যদি নিজেকে আপনার কাছে ফিরিয়ে দিতে চাই আপনি গ্রহণ করবেন? তার মানে কি উনি গ্রহণ করলেন? না, উনি গ্রহণ করতে চাইলেন না, সময় নিলেন। আমি ধৈর্য ধরলাম। ততদিনে ওনার সংসারের সব কিছুতে আমি নিজেকে জড়িয়ে নিয়েছি। আমাকে ইগনোর করার ওনার কোনো উপায় ছিল না। আমি সেদিনই জিজ্ঞাসা করলাম, উনি বললেন কোনো মায়া বা করুণা থেকে আমি যেন তাকে গ্রহণ না করি। আমি তাকে বললাম যে না, তার মতো মানুষের কাছে আমার ক্ষোভ, অভিমান, জেদ, রাগ সব কিছু হেরে গেছে। সব কিছু ভালোবাসা দিয়ে যে সব কিছু জয় করা যায় আমি তার কাছ থেকে শিখলাম। শুরু হলো আমার নতুন জীবন। সে জীবন আমার এখনো চলছে। আপনারা আমার জন্য শুভ কামনা করবেন যেন আমৃত্যু আমি এই মানুষটির সঙ্গে থাকতে পারি। বাহ, চমৎকার। লিসনার্স, এতক্ষণ আজকে আমরা শুনলাম মীরার জীবনের গল্প, এবং এই গল্প থেকে আমরা একটা জিনিস বুঝতে পারি যে মানুষের জীবনে কত ধরনের বিচিত্র ঘটনা গল্প থাকে। তবে হ্যাঁ লিসনার্স, আপনারা কিন্তু আমাকে রিকোয়েস্ট করেছিলেন আপনাদেরকে যেন আমি আমার জীবনের গল্প শেয়ার করি, সেই জন্যে আপনারা আমাকে টেক্সট, ইমেইল করেছেন, তোমরা সকলে। দ্যাটস ওয়াই আসলে আজকে আমি আপনাদেরকে সারপ্রাইজ দিয়েছি। আর সেটা হচ্ছে এই যে মীরা আমাদের সাথে এতক্ষণ ছিলেন, তিনি আর কেউ নন, তিনি আমার স্ত্রী, যার ভালোবাসার কাছে আমি হেরে গেছি। দুজন হেরে যাওয়া মানুষ নতুন করে এক ভালোবাসার গল্প রচনা করেছে। লিসনার্স, টাইম ইজ রানিং আউট। আজকে শো এখানে শেষ করতে হচ্ছে। নেক্সট উইকেন্ডে আবারও আপনাদের সঙ্গে কথা হবে, আড্ডা হবে এবং নতুন একজন অতিথির সঙ্গে। সো ততক্ষণ পর্যন্ত আমি অয়ন আর মীরা এবং অয়নের পক্ষ থেকে শুভ রাত্রি, গুড নাইট। সবসময় দুজন দুজনের কাছে থাকুন, ভালোবাসার মধ্যে থাকুন। শুভ রাত্রি।